আচ্ছা, ইকোলজির অ্যাজ দ্য ফার্স্ট ক্লাস আমরা প্রথম যে দুটো টপিক আছে ইকোলজির সেইটা নিয়ে আলোচনা করব। সেই প্রথম দুটো টপিক হচ্ছে, এক হচ্ছে অটিকোলজি আর সিনিকোলজি, আর একটা হচ্ছে যে লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, এবং সেকেন্ড ক্লাসে আমরা লজ অফ লিমিটিং ফ্যাক্টরস নিয়ে আলোচনা করব। এই তিনটে টপিক হচ্ছে আমাদের ইকোলজি সিলেবাসের একদম প্রথম তিনটে টপিক। তো যদি আমরা এখানে বলি যে অটিকোলজি অ্যান্ড সিনিকোলজি, সেগুলো কি? অটিকোলজি অ্যান্ড সিনিকোলজি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ইকোলজির একটা উইং বা একটা পার্ট, মানে ইকোলজির মধ্যেই অটিকোলজি এবং সিনিকোলজি দুটো উইং। অটিকোলজি হচ্ছে যখন আমরা কোনো একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমালের ইকোলজি নিয়ে স্টাডি করি বা ইকোলজি নিয়ে কথা বলি, তখন সেটা হচ্ছে অটিকোলজি। একটা মানে যখনই কোনো কিছু মানে ইন্ডিভিজুয়ালসদের মধ্যে হয় তখন হচ্ছে সেটা অটিকোলজি। তার মানে কি, একটা অ্যানিমাল, যে কোনো অ্যানিমাল বা যে কোনো প্লান্ট, সেই প্লান্ট বা সেই অ্যানিমালটা কিভাবে সার্ভাইভ করছে, কিভাবে সেটা অন্য অর্গানিজমদের সাথে ইন্টারাক্ট করছে, মানে সে কি কোন অ্যানিমালের প্রে, বা ও নিজে অন্য কোন অ্যানিমালকে শিকার করছে, মানে কি ওর একটা অ্যানিমালের উপর ডিপেন্ড করে আমরা মানে স্টাডিটা করছি। ঠিক আছে, তো সেটাই হচ্ছে মানে বেসড অন আ সিঙ্গল ইন্ডিভিজুয়াল, তখন সেটাকে বলা হচ্ছে অটিকোলজি। ঠিক আছে, মানে সরি, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নয়, সিঙ্গেল স্পিসিস অ্যাকচুয়ালি। তো সেই সিঙ্গেল স্পিসিসের উপর যখন আমরা কাজ করছি তখন হচ্ছে সেটা অটিকোলজি। যেমন যদি সাপোজ কেউ একজন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, আমরা জানি যে একটা পাখি যেটা আমাদের ডেজার্ট রিজিয়নে পাওয়া যায়, ভারতবর্ষের থর মরুভূমি রিজিয়নে পাওয়া যায়, এবং সেই পাখিটা কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, মানে খুব পরিস্থিতি খুব খারাপ। তারপরে আমাদের ইন্ডিয়ান রাইনোসেরাস, হ্যাঁ, আমরা সবাই জানি যে ওগুলো এক একটা স্পিসিস যেগুলো বেশ থ্রেটেন্ড স্পিসিস, এবং তাকে নিয়ে অনেক রকমের গবেষণা চলছে। তো এবার যদি কেউ একজন রাইনোসেরাসের ইকোলজি নিয়ে কাজ করে, মানে রাইনোসেরাস কি খায়, কোথায় থাকে, কিভাবে তাদের লাইফ মানে বাচ্চা কিভাবে হয়, এবং কি কি অসুখ হতে পারে, কি কি মাইক্রোবস অ্যাটাক করে, কি ফাঙ্গাল অ্যাটাক হয়, মানে এরকম সব কিছু, তার যা কিছু হতে পারে। তো যখন একটা স্পিসিস নিয়ে তখন যে কাজগুলো হচ্ছে সেইগুলো হচ্ছে টোটালি অটিকোলজি। এটা যে কোনো স্পিসিস হতে পারে, ঠিক আছে, যে কোনো প্লান্ট, যে কোনো অ্যানিমাল, যা খুশি হতে পারে। তাহলে এটা হলো অটিকোলজি। আর এই সিমিলারলি যখন আমরা কোনো একটা ইন্ডিভিজুয়ালের বদলে একটা গ্রুপ অফ অর্গানিজম, মানে গ্রুপ অফ স্পিসিস, মানে একটা কমিউনিটি বলা যেতে পারে, বা একসাথে অনেকগুলো স্পিসিস এক জায়গায় রয়েছে, সেইটাকে নিয়ে আমরা যখন স্টাডি করছি তখন সেটা হয়ে যাচ্ছে সিন ইকোলজি। তাহলে কি, একজন ভদ্রলোক যে কোরাল রিফের ওপর কাজ করে, তার মানে সে কোনো একটা ইন্ডিভিজুয়াল স্পিসিসের উপর কাজ না করে সে টোটাল কোরাল রিফটার উপরে কাজ করছে, যেখানে হয়তো একাধিক স্পিসিসের কোরাল আছে, এবং তার সাথে সাথে বেশ কিছু স্পিসিসের মাছ, অন্য আলাদা আরো অন্য মেরিন ভার্টিব্রেটস, এরকম বিভিন্ন রকমের অর্গানিজম মিলে রয়েছে। মানে ওটা একটা টোটাল কমপ্লিট ইকোসিস্টেম, এবং সেই পুরোটার উপরে যখন সে কাজ করছে তাদের সেটাকে নিয়ে, এবং তাদের মধ্যে ইন্টারাকশন, মানে কে কার ওপর ডিপেন্ডেন্ট, কে কাকে শিকার করে খাচ্ছে, বা কে কার ওপরে কার সাথে সিম্বায়োসিস করছে, এই সমস্ত মানে তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ এবং ইন্টারাকশন, এইগুলোকে নিয়ে যখন সে কাজ করছে তখন সেটাকে বলা হচ্ছে সিন ইকোলজি। তাহলে অটিকোলজি আর সিন ইকোলজির মধ্যে বেসিক ডিফারেন্স কি বোঝা গেল, যে একটাতে সিঙ্গেল স্পিসিস আর একটাতে মাল্টিপল স্পিসিস, গ্রুপ অফ স্পিসিস। ঠিক আছে, তাহলে এখানে মানে আমরা যখন গ্রুপ অফ স্পিসিস বলবো, তার মানে তাদের মধ্যে কি, তাদের মধ্যে তার মানে কম্পিটিশন আসবে। আগেরটার ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশন আসতে পারে, মানে আমাদের যে অটিকোলজি সেখানেও কম্পিটিশন হতে পারে, কারণ একটা স্পিসিসের মধ্যেও কম্পিটিশন হয় দুটো
আমি যদি ধরি যে একটা বানর, হ্যাঁ, যে কোনো একটা বানর বা হনুমান, তাদের নিজেদের মধ্যেও তো খাবারের জন্য কম্পিটিশন হয়, কে বেশি খাবে বা কে আগে ভালোটা খাবে, এটা নিয়ে কম্পিটিশন হয়। তাহলে সেটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন, মানে একটা স্পিসিসের মধ্যেই যখন নিজেদের মধ্যে কম্পিটিশন হচ্ছে বা অন্য ইন্টারাকশন হচ্ছে। কিন্তু যখন ইন্টার স্পেসিফিক হয়ে যায়, মানে দুটো স্পিসিসের মধ্যে যখন রিলেশনশিপ আসছে, যে দুটো স্পিসিস রয়েছে তাদের মধ্যে কে কার সাথে কম্পিটিশন করছে বা কিছু, তখন অ্যাকচুয়ালি সেটা হয়ে যাচ্ছে ইন্টার স্পেসিফিক এবং সিনিকোলজির পার্ট। মানে যখন আমরা সিনিকোলজি স্টাডি করছি, তখন আমরা দেখছি যে আলাদা আলাদা স্পিসিস, অনেকগুলো স্পিসিস রয়েছে এবং তাদের মধ্যে কে কার সাথে কিভাবে ইন্টারাক্ট করছে। ঠিক আছে, তাহলে এই হলো অটিকোলজি আর সিনিকোলজি কনসেপ্ট। এইবারে আমরা আসি যে লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন। লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন বলতে আমাদের প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে আমরা মানে ইকোলজিতে বা ইকোসিস্টেমের মধ্যে যে আলাদা আলাদা লেভেল বা স্তরগুলো দেখতে পাই। ঠিক আছে, আলাদা আলাদা লেভেল বা স্তরগুলো মানে কি, এটা যদি আমরা যে বাদিকে যে ছবিটা দেখা যাচ্ছে, যেখানে আমরা যদি একদম ছোটবেলায় যদি আমরা ভাবি যে আমরা ক্লাস 7-8 কথা যদি ভাবি, আমরা প্রথম পড়তে শুরু করেছিলাম বায়োলজি, মানে যখন আমরা ইউনিট হিসাবে বলি যে একটা লাইফের ইউনিট কি, লাইফের ইউনিট হচ্ছে সেল, একটা সিঙ্গেল সেল। সেই সিঙ্গেল সেল থেকে সেটা অনেকগুলো সেল একসাথে মিশে তৈরি করছে একটা টিস্যু। মানে সিঙ্গেল সেল একটা, যখন সেলটা নিজের কাজ করতে পারে, আবার অনেকগুলো কোষ যখন একসাথে থেকে তারা একই কাজ করছে, তখন সেটাকে আমরা বলছি টিস্যু। যেমন মাসল, মাসল হচ্ছে একটা টিস্যু। তারপরে কানেকটিভ টিস্যু, আমাদের চামড়া, স্কিন, অনেক আলাদা আলাদা সেল আছে কিন্তু তাদের কাজটা একই, তো যার জন্য সেটা হচ্ছে একটা মানে এপিথেলিয়াল সেল, সরি এপিথেলিয়াল টিস্যু। তার মানে সেলের পরের লেভেল হচ্ছে টিস্যু। তারপরে হচ্ছে অর্গ্যান, আমরা অনেকগুলো টিস্যু মিলে একটা অর্গ্যান তৈরি করে। যেমন হার্ট, হার্ট একটা অর্গ্যান। হার্টের মধ্যে বাইরের দিকে ক্যাপসিউল আছে, ক্যাপসিউল লেয়ার আছে, মানে যেটা এপিথেলিয়াল টিস্যু। হার্টের ভিতরে কানেকটিভ টিস্যু আছে, আবার মানে তার মানে কি আলাদা আলাদা যে টিস্যুগুলো সেই মিলে একটা অর্গান ফর্ম করছে। ঠিক আছে, তাহলে এই তার মানে কি টিস্যু লেভেল, সেল, তারপর টিস্যু লেভেল, তারপরে অর্গান লেভেল। কে জয়েন করছে এখন? দেরি করলে খুব মুশকিল, ক্লাসের মাঝখানে ইন্টারাপশন হয়ে যায়। আচ্ছা, তো সেই যে লেভেলগুলো, তার মানে প্রথমে সেল হলো, তারপর টিস্যু হলো, তারপর অর্গান, এবং অনেকগুলো অর্গান মিলে একটা অর্গান সিস্টেম। হ্যাঁ, যেমন আমাদের ব্লাড, ব্লাড ভেসেলস, তারপরে আর্টারি, ভেন, হার্ট, এই সবগুলো মিলিয়ে একটা সার্কুলেটরি সিস্টেম। আমাদের নাক, ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, লাংস, অ্যালভিওলাই, এই সবগুলো মিলিয়ে রেসপিরেটরি সিস্টেম। তার মানে সব কিছু মিলিয়ে অর্গান সিস্টেম, তার মানে অর্গান, অনেকগুলো অর্গান মিলিয়ে অর্গান সিস্টেম। এরপরে যেটা হচ্ছে যে অনেকগুলো অর্গান সিস্টেম মিশে তৈরি করছে একটা অর্গানিজম। ওকে, তাহলে সেল, টিস্যু, অর্গান, অর্গান সিস্টেম, তারপরে হচ্ছে অর্গানিজম। এবারে আমরা যখন ইকোলজি বলি, আমরা তখন এই অর্গানিজম থেকে ভাবতে শুরু করি। তার মানে আমরা প্রথমে যেটা বললাম যে সিনিকোলজি, যে একটা অ্যানিমাল, একটা স্পিসিস বা একটা ইন্ডিভিজুয়াল যখন আমরা সেইভাবে কল্পনা করছি, তখন সেটাকে আমরা বলছি সিনিকোলজি। এবারে আমরা কি, তার মানে প্রথম শুরু করছি একটা প্রাণীকে দিয়ে। আমরা যখনই ইকোসিস্টেম বলি বা ইকোলজি বলি, কোনো একটা কিছু ইকোলজি স্টাডি করবো, তখন একটা প্রাণীকে দিয়ে শুরু করি। মানে সেই প্রাণীটা কি করছে, সেইটা কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কখন জেগে আছে, সে কতটা জোরে দৌড়ায় বা কতটা জোরে সাঁতার কাটে, বা সে জলে থাকে না ডাঙায় থাকে, এই সব কিছু আমরা স্টাডি করছি। তার মানে একটা ইন্ডিভিজুয়াল স্টেজ, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল লেভেল। ঠিক আছে, এবারে তারপরে যখন অনেকগুলো ইন্ডিভিজুয়াল একসাথে হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি পপুলেশন। মানে ইন্ডিভিজুয়াল অনেকগুলো একসাথে হচ্ছে মানে কি, একই স্পিসিসে, তার মানে সেম স্পিসিস যখন একসাথে থাকছে, তাদের সেম স্পিসিস আমরা কখন বলতে পারবো? আমরা জানি যে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট অনুযায়ী, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট আর্নস্ট মায়ারে, সেই
স্পিসিস কনসেপ্ট অনুযায়ী মানে স্পিসিসের সংজ্ঞা যেটা বলা হয় যে যখন কোনো একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল তারা একসাথে একটা ভৌগোলিক অঞ্চলে থাকে এবং তারা ইন্টারব্রিডিং মানে তারা নিজেদের মধ্যে ব্রিড করতে পারে আর সাকসেসফুলি নতুন অফস্প্রিং তৈরি করতে পারে। ঠিক আছে, তো সেই তাদেরকে আমরা বলি একটা পপুলেশন, মানে সিঙ্গল স্পিসিস এর একটা গ্রুপ, তারা হচ্ছে পপুলেশন। সেই পপুলেশন তার মানে একটা স্টেজ, তার মানে একটা লেভেল, এবং তারপরে নেক্সট লেভেল হচ্ছে কমিউনিটি। তার মানে যখন অনেকগুলো পপুলেশন একসাথে থাকবে তখন সেটা কমিউনিটি। তার মানে একটা ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে একটা ফরেস্ট ফ্লোর আছে, মানে একটা ফরেস্টের আন্ডারগ্রোথ বলা যায়, মেঝের ফরেস্টের জল কাদা মেঝে যেখানটা, সেখানে অনেকগুলো ব্যাঙ রয়েছে। অনেকগুলো ব্যাঙ রয়েছে বলতে একই স্পিসিসের অনেকগুলো ব্যাঙ রয়েছে। তো আমরা তখন বলছি যে সেটা হচ্ছে ওই ব্যাঙটার একটা পপুলেশন। ঠিক আছে, সাপোজ ব্যাঙটার স্পিসিস হচ্ছে এক্স, তার মানে এক্স স্পিসিস এর ব্যাঙের একটা পপুলেশন হচ্ছে ওই ফরেস্ট ফ্লোরে রয়েছে। এবং তারপরে আমরা দেখছি যে সেই ফরেস্ট ফ্লোরে শুধু যে ওই ব্যাঙটা আছে তা নয়, কিছু কেঁচো আছে, কিছু ছোট গাছ আছে, পিঁপড়ে আছে, গুবড়ে পোকা আছে, সাপ আছে, এরকম কেঁচো আছে। তো সেই অনেক কিছু মিলিয়ে একটা কমিউনিটি তৈরি করছে, তার মানে অনেকগুলো আলাদা আলাদা স্পিসিস মিলিয়ে, ইভেন অন্য একটা ব্যাঙও থাকতে পারে। তো সেই সব মিলিয়ে একটা কমিউনিটি। এইবারে এরকম একটা কমিউনিটি, অনেকগুলো এরকম কমিউনিটি যেখানটায় থাকে সেটাকে আমরা বলছি ইকোসিস্টেম। তার মানে যে ফরেস্ট ইকোসিস্টেম, আমরা বললাম ফরেস্টের ফ্লোরের একটা ছোট জায়গার মধ্যে একটা কমিউনিটি রয়েছে, এরকম অনেকগুলো কমিউনিটি একটা জায়গায় যেখানে থাকছে সেটা আমরা দেখছি যে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফরেস্ট ফ্লোর, একটা ফরেস্ট, এবং সেই ফরেস্টটাকে আমরা বলছি একটা ইকোসিস্টেম, তাই না? তাহলে সেই রকম ফরেস্ট যে ইকোসিস্টেম, এইবারে আমরা যখন একটা জায়গায় যাই, এবারে তারপরের স্টেজ কি হবে, তারপরের লেভেল। হ্যাঁ, এখানে এখানে ডান দিকে যে ছবি দেখানো আছে সেখানে ইকোসিস্টেমের পরে বায়োস্ফিয়ার দেখানো আছে, মানে পুরো পৃথিবীর মধ্যে বায়োস্ফিয়ার, আমি পরে আসছি। এবারে এটা মানে কিছু বিশ্বাস অনুযায়ী এইভাবে ভাগ করা যায়, আবার কিছু বিশ্বাস অনুযায়ী যেটা বাঁদিকে দেখানো আছে আরো কয়েকটা স্টেজ অ্যাড করা আছে। তার মধ্যে নেক্সট স্টেজ হচ্ছে ইকোসিস্টেমের পরের স্টেজ হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে কি, আমরা যখন কোনো একটা ছবি তুলি, এখন মোবাইলে ছবি তোলা সবাই এখন অভ্যস্ত, যে দুটো ভিউ হয়, একটা হচ্ছে পোর্ট্রেট ভিউ, মানে মোবাইলে যখন আমরা সোজা করে রাখি, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ। আমরা বলছি ইকোসিস্টেমটা আরেকবার বলুন না। হ্যাঁ, ইকোসিস্টেমটা আরেকবার বলুন না। ইকোসিস্টেম, হ্যাঁ, ইকোসিস্টেম হচ্ছে যখন কোনো একটা জায়গায়, মানে ইকোসিস্টেম হচ্ছে একটা জায়গায় যখন অনেকগুলো কমিউনিটি একসাথে থাকছে তখন সেটা হচ্ছে ইকোসিস্টেম। মানে সেটা সিমিলার হ্যাবিটাট, কাছাকাছি, মানে একই রকমের হ্যাবিটাট, এবং একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে রেস্ট্রিক্টেড। ঠিক আছে, সেইটা সাধারণত আমরা একটা ইকোসিস্টেম হিসাবে বলছি। যেমন একটা পন্ড, একটা পুকুর, ঠিক আছে, সেই পুকুরটার মধ্যে একই রকমের হ্যাবিটাট মোটামুটি, এবং সেই পুকুরটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে আবদ্ধ, সেটাকে আমরা বলছি একটা ইকোসিস্টেম। একটা গ্রাসল্যান্ড, একটা ঘাস জমি, সেটাকে আমরা বলছি একটা ইকোসিস্টেম। একটা জঙ্গল, সেটাকে আমরা বলছি একটা ইকোসিস্টেম। তার মানে সেই একটা ইকোসিস্টেমের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে অনেকগুলো কমিউনিটি আছে, একটা পুকুরের মধ্যে অনেকগুলো কমিউনিটি আছে। ঠিক আছে, মানে একটা পুকুরের মধ্যে আমরা যদি ভাবি মাছের কথা, তাহলে হয়তো গোটা পুকুরটার মধ্যে একটা বড় মাছের কথা যদি ভাবি, তাহলে একটা কমিউনিটি, একটা বড় পপুলেশন আছে। কিন্তু যদি আমরা ছোট প্রাণীগুলোর কথা ভাবি, পোকা, তারপরে ছোট কেঁচো, মাছির লার্ভা, মশার লার্ভা, ড্রাগন ফ্লাই এর লার্ভা, তারপরে ওয়াটার বাগস, ওয়াটার বিটল, এরকম যদি অনেক ছোট ছোট অর্গানিজম আছে যাদের কিন্তু ওই একটা পুকুরও তাদের কাছে একটা বিশাল এরিয়া, এবং তাদের মধ্যে অনেক ছোট 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 কমিউনিটি আছে। তারপরে আমরা যদি জু প্ল্যাঙ্কটনের কথা ভাবি, তাহলে মানে কমিউনিটি গুলো আলাদা হয়ে যাচ্ছে। তো সেই একটা ইকোসিস্টেমের মধ্যে তার মানে অনেকগুলো কমিউনিটি থাকছে। ঠিক আছে, তাহলে সেইটাই বললাম যে ইন্ডিভিজুয়াল, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম। এইবারে ইকোসিস্টেমের পরের স্টেজ হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে যে মোবাইলে বললাম যে আমরা যখন সাইড করে রাখি মোবাইল, তখন সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ ভিউ। তার মানে কি, আমরা অনেকটা জায়গা একসাথে দেখতে পাই। ঠিক আছে, তো ল্যান্ডস্কেপ মানে হচ্ছে একটা এরিয়া, মানে জিওগ্রাফিক্যাল এরিয়া। যখন আমরা একটা ভাস্ট জিওগ্রাফিক্যাল এরিয়াকে একসাথে বলছি, সেটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ, যেটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে। ঠিক আছে,
এবং আমরা যে দেখতে পাচ্ছি একটা ল্যান্ডস্কেপ, তার মানে কি সেখানে একটা জঙ্গল থাকতে পারে, এবং সেই জঙ্গল থেকে একটা হয়তো নদী বেরিয়ে এসেছে, নদীটা রয়েছে, আবার এখানে একটা হয়তো পাহাড় রয়েছে ছোট, ঠিক আছে, তারপরে আবার হয়তো একটা গ্রাসল্যান্ড রয়েছে, ঘাস জমি রয়েছে। তার মানে কি একটা ল্যান্ডস্কেপের মধ্যে আমি বিভিন্ন ধরনের আলাদা আলাদা ইকোসিস্টেম পাচ্ছি। মানে আমি যখন দেখছি ল্যান্ডস্কেপ হিসাবে, সেই ল্যান্ডস্কেপের মধ্যে আবার ইকোসিস্টেম রয়েছে, তার মানে ইকোসিস্টেমের পরের স্টেজ হচ্ছে ল্যান্ডস্কেপ। এবং এই ল্যান্ডস্কেপ মানে আমি যদি এবার এরম ভাবে বলি যে যদি আমরা আমাদের নিজেদের এরিয়ার কাছাকাছির মধ্যে ভাবি, ঠিক আছে, তাহলে দেখ যে তোরা যে অঞ্চলে থাকিস সেখানে তোদের এই যে কোনো একটা স্পিসিসের কথা ভেবে নিতে পারিস তোদের ইচ্ছে মতো, তাতে একটা ইন্ডিভিজুয়াল, একটা পপুলেশন, কমিউনিটি এই পর্যন্ত ভাবতে কোনো অসুবিধা হবে না। এবার ইকোসিস্টেম ভাব, যে তোরা যেখানে থাকিস তার পাশে ধর একটা হোগলা জমি আছে, তার মানে ওটা একটা গ্রাসল্যান্ড, হ্যাঁ, বা ওটাকে মার্শল্যান্ড বলা যেতে পারে। হোগলা জমি, জলা জমি, সেগুলো হচ্ছে এক একটা ইকোসিস্টেম। ধান জমি, সেটা একটা ইকোসিস্টেম, ঠিক আছে। ছোটখাটো ফরেস্ট প্যাচ, মানে একসাথে অনেক গাছপালা হয়ে আছে এরকম ফরেস্ট, সেটাও একটা ইকোসিস্টেম। এইবারে যদি তুই ধর রূপনারায়ণের ধারে গিয়ে দাঁড়ালি, রূপনারায়ণের ধারে গিয়ে দাঁড়ালি, তুই দেখছিস একটা দিকে, দেখবি যে নদী আছে, তার সাথে সাথে ঘাস চাষের জমি রয়েছে, কিছু জলা জমি রয়েছে, কিছু গাছ রয়েছে, গ্রাম রয়েছে, এবং তার সাথে সাথে কিছু জায়গায় রয়েছে যেখানে জঙ্গল মতো হয়ে আছে, এক জায়গায় এখানে আনডিস্টার্ব জঙ্গল। তার মানে এই যে আলাদা আলাদা ইকোসিস্টেম আমি একসাথে দেখতে পাচ্ছি, এটা তার মানে পুরোটা আমার কাছে একটা ল্যান্ডস্কেপ। এবং এই রকম ল্যান্ডস্কেপ অনেকগুলো নিয়ে তৈরি হয় হচ্ছে একটা বায়োম। মানে কি, মানে এই যে আমরা রূপনারায়ণের কথা বললাম, এই রূপনারায়ণ অঞ্চলে মানে আমি যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছি, এরকম তো আরো অনেকগুলো ল্যান্ডস্কেপ আছে, আমি তো অ্যাট এ টাইম সবগুলো দেখতে পাচ্ছি না। যেমন আমি যদি রূপনারায়ণের ধারে গিয়ে দাঁড়িয়ে নদীর দিকে দেখি, তাহলে একরকম ল্যান্ডস্কেপ। আমি যদি পিছন দিকে গ্রামের দিকে দেখি এবং গ্রাম নদী মিশিয়ে দেখি, তাহলে একরকম ল্যান্ডস্কেপ। আবার যদি আমি গাদিয়ারার ওখানে চলে যাই, ওখান থেকে দেখি, তখন আবার অন্যরকম ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আবার যদি আমরা কোলাঘাটের ওদিকে চলে যাই, সেখান থেকে যদি নদীর দিকে দেখি, সেখানকার আবার রূপটা আলাদা, সেখানে আবার অন্যরকম ল্যান্ডস্কেপ। আবার আমি নদীর ধার থেকে পুরোপুরি সরে এসে শুধু যদি গ্রামের ভিতরে দেখি, এবং গ্রামের দিক থেকে যদি আমার মাঠ, গ্রাম, ধান জমি, মাঠ এরকম সব একসাথে মিলিয়ে দেখি, তাহলে আবার সেটা একটা অন্যরকম ল্যান্ডস্কেপ। মানে এই যে আলাদা আলাদা ল্যান্ডস্কেপ সবগুলো রয়েছে, কিন্তু পুরো জায়গাটাতে রয়েছে এই হাওড়া রূপনারায়ণের অববাহিকা, মানে রূপনারায়ণ দামোদর এই অঞ্চলের অববাহিকার মধ্যে। এবং যদি আমরা ভাবি যে এই অঞ্চলের ওভারঅল জায়গাটা কিন্তু একই রকম, মানে এখানে গাঙ্গেয় সমভূমি, আমরা যেটা বলি যে গাঙ্গেয় সমভূমি বা নদীমাতৃক একটা সমভূমি অঞ্চল, এবং সেই যে একসাথে আমরা দেখছি যে এই অঞ্চলে তার মানে এত রকমের ইকোসিস্টেম থাকতে পারে। এই ইকোসিস্টেমটা হচ্ছে একটা ফিজিক্যাল ফিচার, যে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম, নদীর ইকোসিস্টেম, পুকুরের ইকোসিস্টেম, এরকম। আর ল্যান্ডস্কেপ হচ্ছে আমরা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা দেখতে পাচ্ছি একসাথে এরকম, এবং অনেকগুলো এরকম ল্যান্ডস্কেপ মিলে তৈরি হচ্ছে বায়োম। ওকে, এবং এই রকম অনেক বায়োম মিলে মানে একটা বায়োম হচ্ছে ধর সুন্দরবন, সুন্দরবন হচ্ছে একটা বায়োম, যেখানে তুই সুন্দরবনে যাবি, বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ চারদিকে দেখতে পাবি, তাহলে এই সবটা মিলিয়ে একটা বায়োম। আবার এই রূপনারায়ণ মানে এই দিকটা সমুদ্র আছে, নদী আছে, গ্রাম, শহর সব মিলিয়ে একটা, এটা হচ্ছে বায়োম। আবার তুই যদি রাজস্থান চলে যাস, ওখানে মরুভূমি অঞ্চল, সেটা একটা বায়োম, ঠিক আছে। তাহলে আবার যদি তুই ধর নর্থ ইস্ট যাস, আসাম, মেঘালয় ওই অঞ্চল, সেখানে রেন ফরেস্ট সেটা একটা বায়োম। তো এইরকম বিভিন্ন রকম বায়োম মিলে আমাদের এই পৃথিবী, এবং সেটাকে বলা হচ্ছে ইকোস্ফিয়ার। ইকোস্ফিয়ার মানে কি, মানে বা ইকোস্ফিয়ার বা বায়োস্ফিয়ার, সেটা মানে কি যে যেখানে পৃথিবীর ওপরে মানে জলের তলায়, সমুদ্রের জলের তলায় যেখান থেকে শুরু করে আকাশে যত উঁচু পর্যন্ত প্রাণের মানে কোনো না কোনো চিহ্ন আছে, সেই পুরোটাকে মিলিয়ে বলা হয় ইকোস্ফিয়ার বা বায়োস্ফিয়ার, মানে যেখানে প্রাণ আছে, ঠিক আছে। পৃথিবী জলের তলা থেকে শুরু করে একদম আকাশে উঁচু পর্যন্ত, হ্যাঁ, সেই সবটাকে একসাথে মিলিয়ে বলা হয় ইকোস্ফিয়ার বা বায়োস্ফিয়ার। ওকে, তাহলে এই হলো লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন। এবারে আমরা প্রত্যেকটা ডেফিনেশন আলাদা করে দেখব, সেটা পরের স্লাইডে। তার আগে এখানে আরেকটা ছোট্ট জিনিস একটুখানি দেখা যেতে পারে, যে
বায়োটিক কম্পোনেন্ট, মানে যে কোনো একটা ইকোসিস্টেমে তো একটা বায়োটিক কম্পোনেন্ট থাকে, মানে হচ্ছে যেগুলো হচ্ছে জৈব উপাদান, আর একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, মানে যেগুলো হচ্ছে অজৈব উপাদান। আর তার সাথেই হচ্ছে মানে বিভিন্ন এই দুটো মিলিয়ে তৈরি হয় হচ্ছে অ্যাকচুয়ালি ইকোসিস্টেম, তাই তো? তাহলে যখনই আমরা মানে ইকোসিস্টেম তো একটা, এখানে আমি বললাম যে একটা স্টেজ, মানে একটা লেভেল, সরি স্টেজ নয়, একটা লেভেল। তো এছাড়াও তো আরো অনেকগুলো লেভেল রয়েছে। তাহলে সেইগুলো তাহলে কি নিয়ে তৈরি হচ্ছে, মানে একটা বায়োটিক কম্পোনেন্ট আর একটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট, এই নিয়ে সবসময় লেভেলগুলো তৈরি হবে। যেমন এখানে আমরা দেখছি যে এই যে বায়োটিক কম্পোনেন্ট প্লাস অ্যাবায়োটিক কম্পোনেন্ট ইকুয়ালস টু বায়োসিস্টেম। তাহলে এটা যদি আমরা একদম প্রথম থেকে ভাবি সবচেয়ে ছোট অবস্থায়, হ্যাঁ, জিন আর জেনেটিক সিস্টেমটা আমি বাদ দিয়ে দিলাম, সেলস ম্যাটার মানে কিছু না কিছু অজৈব উপাদান সেলের মধ্যে থাকে এবং দরকার, দুটো মিলিয়ে তৈরি হচ্ছে সেল সিস্টেম। অর্গ্যান, ম্যাটার এবং এনার্জি দুটোই, মানে এই দুটো ম্যাটার এবং এনার্জি হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এবার এই ম্যাটার আর এনার্জির মধ্যে, অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে তার মানে কি, মাটি, জল, তারপরে আলো, তাপ, এই সব কিছুই কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এবং এই মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই সবই মানে যা কিছু অজৈব, সেগুলো এই সবার সাথে জুড়ে অ্যাকচুয়ালি তৈরি করছে বায়োসিস্টেম। এবং অর্গান সিস্টেম, তারপরে অর্গানিজম এবং অর্গানিজমিক সিস্টেম, তারপরে পপুলেশন সিস্টেম, তারপরে কমিউনিটি, মানে যখন একসাথে কমিউনিটিগুলো একসাথে থাকছে, এই যে কমিউনিটিগুলো একসাথে যখন থাকছে, সেই কমিউনিটিগুলো যখন একসাথে থাকছে এবং তাদের অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোকে মিশিয়ে তৈরি হচ্ছে ইকোসিস্টেম। ঠিক আছে, ইকোসিস্টেম, ফাইন। তাহলে আমাদের লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন বলতে কি বোঝায় আমরা বুঝতে পারলাম, এবং আমরা মোটামুটি লিখতেও পারবো যে যদি আমাদের বলা হয় যে কি কি লেভেল আছে ইকোলজিক্যাল অর্গানাইজেশন। এবার আমরা ডেফিনেশন গুলো একটু দেখে নেব, যে ডেফিনেশন গুলো আমি আগেরটাতেই বললাম সেইগুলো। তাহলে ফার্স্ট হচ্ছে পপুলেশন। কি বলেছিলাম, পপুলেশন হচ্ছে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যারা নিজেদের মধ্যে ব্রিড করতে পারে, মানে নিজেদের মধ্যে বাচ্চা হয়, তার মানে তাদের মধ্যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন হয়নি, মানে তারা এখনো এক সেম স্পিসিস আছে। ঠিক আছে, তার মানে তারা স্পিসিস আলাদা হয়ে গেলেই তখন কিন্তু আর তারা মেট করতে পারবে না নিজেদের মধ্যে। হ্যাঁ, যদিও এক্সেপশন থাকে, মানে হাইব্রিড স্পিসিস তৈরি হয়, যেমন ঘোড়া এবং গাধা, এই দুটো আলাদা স্পিসিস হয়ে গেছে, কিন্তু এখনো মিক্স করলে মানে যেটাকে আমরা মিউল বলি, খচ্চর, হ্যাঁ, সেইটা তৈরি হয়। কিন্তু খচ্চর যেটা তৈরি হয় সেটা কিন্তু মানে ফার্টাইল নয়, মানে তারা আর ব্রিড করতে পারে না, তারা কিন্তু ইনফার্টাইল। ঠিক আছে, এছাড়া আমরা জানি যে বাঘ, সিংহ, হ্যাঁ, লায়ন আর টাইগার, সেইগুলোকে মিশিয়ে মানে ব্রিড করিয়ে, ইন্টারব্রিড করিয়ে আলিপুর জুতেই এক সময় ছিল, হ্যাঁ, লিটিগন, তারপরে সরি প্রথমটা বোধহয় ছিল টাইগন, তারপরে লিটিগন, এরকম আলাদা আলাদা তৈরি হয়েছিল। কিন্তু সেগুলো ন্যাচারালি হয় না, মানে মানুষ জোর করে তৈরি করিয়েছে, কিন্তু সেগুলো ন্যাচারালি কিন্তু এমনিতে নেচারে হয় না। ঠিক আছে, আর কিছু হাইব্রিড আবার নেচারে মানে হাইব্রিড হয়, হ্যাঁ, যেমন বেশ কিছু পাখির মধ্যে দেখা যায় হাইব্রিড হতে, হাঁসের প্রজাতির মধ্যে অনেক সময় হাইব্রিড হতে দেখা যায়। ঠিক আছে, আর বাকি যে হাইব্রিড আমরা বলি, যে হাইব্রিড গাছ, হাইব্রিড মাছ, হ্যাঁ, হাইব্রিড অ্যানিমাল, সেগুলো তো আমরা ট্রান্সজেনিক, মানে আমরা মানুষ তৈরি করে এগ্রিকালচারের সুবিধার জন্য। তো আমরা যে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টটা মেনে চলি, সেখানে বলা হয় যে যখন দুটো স্পিসিস মেট করতে পারছে, মানে দুটো স্পিসিস যখন ব্রিড করতে পারছে নিজেদের মধ্যে, তখন তারা হচ্ছে একটা সিঙ্গেল স্পিসিস, তারা আলাদা নয়। যতক্ষণ পর্যন্ত ব্রিড করতে পারবে ততক্ষণ তারা সিঙ্গেল স্পিসিস, যেই মুহূর্তে ব্রিড করতে পারছে না নিজেদের মধ্যে, তারা আলাদা হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমরা যখনই বলছি যে পপুলেশন ইজ আ গ্রুপ অফ ইন্টারব্রিডিং ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, তারপরে ইন্টারব্রিডিং ইন্ডিভিজুয়ালস মানেই হচ্ছে তারা সেম স্পিসিস, হ্যাঁ, ইন্টারব্রিডিং ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস লিভিং টুগেদার ইন আ কমন এরিয়া, মানে একটা জায়গার মধ্যে থাকে, তখন সেটাকে বলা হয় একটা পপুলেশন। ওকে, এবং অনেকগুলো পপুলেশন মিলে তৈরি হয় হচ্ছে একটা কমিউনিটি। কমিউনিটি, অনেকগুলো পপুলেশন মিলে একটা কমিউনিটি, তার মানে কি, একটা কমিউনিটির মধ্যে একটা সেই একই জিওগ্রাফিক্যাল এরিয়া, যার মধ্যে মানে একটা গ্রুপ অফ পপুলেশনস থাকছে।
ঠিক আছে, এবং গ্রুপ অফ পপুলেশন মানে কি, তার মানে ওটা ডিফারেন্ট স্পিসিস হবে, আলাদা আলাদা স্পিসিস হবে, সেম স্পিসিসের কখনোই হবে না, তাই না? তাহলে গ্রুপ অফ পপুলেশনস অফ ডিফারেন্ট স্পিসিস লিভিং ইন আ পার্টিকুলার এরিয়া অ্যান্ড ইন্টারাক্টিং উইথ ইচ আদার, মানে তারা যে যার নিজেদের মতো আছে ব্যাপারটা তা নয়, তারা একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করছে, তবে সেটা হচ্ছে একটা কমিউনিটি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ইকোসিস্টেম। অলরেডি বলেছি যে অনেকগুলো কমিউনিটি থাকছে এবং তারা তাদের অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোর সাথে ইন্টারাক্ট করছে, সেইটা হচ্ছে একটা ইকোসিস্টেম। আর তার ইকোসিস্টেম আবার তারপরে রয়েছে ল্যান্ডস্কেপ, অলরেডি বলা হয়েছে, প্লাস তারপর হচ্ছে বায়োম, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার। তাহলে ল্যান্ডস্কেপ হচ্ছে কি, যে একটা ইউনিট অফ ল্যান্ড, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি ডিস্টিংগুইশড অ্যাজ আ ন্যাচারাল বাউন্ডারি, মানে আমরা যখন দেখছি যে মোটামুটি একটা ধর এই যে আমি বললাম একটা আইল্যান্ড, ঠিক আছে, সেই আইল্যান্ডটা আমরা দেখছি যে জল দিয়ে চারদিক থেকে ঘেরা রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ইকোসিস্টেম রয়েছে। তো আমরা ওই আইল্যান্ডটা তার মানে ধরে নিচ্ছি যে একটা বায়োম, একটা ল্যান্ডস্কেপ, ঠিক আছে, আমরা এর ভাবে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই আইল্যান্ডটা একটা ল্যান্ডস্কেপ। ওকে, এবার যদি সেটা বিশাল বড় আইল্যান্ড হয় তাহলে আবার তার মধ্যেও আমরা আলাদা আলাদা ল্যান্ডস্কেপ পেতে পারি, ঠিক আছে। তো এই অনেকগুলো ল্যান্ডস্কেপ নিয়ে একটা বায়োম এবং অনেকগুলো বায়োম নিয়ে একটা বায়োস্ফিয়ার, একটাই বায়োস্ফিয়ার, মানে আমাদের বায়োস্ফিয়ার দুটো নেই। এই কথায় এই যে বললাম বায়োস্ফিয়ার দুটো নেই, এর সাথে রিলেটেড আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বায়োস্ফিয়ার বলে একটা প্রজেক্ট ছিল একটা সময়, মানে পৃথিবীতে তো ক্রমশ পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, তো মানুষ স্পেসে গিয়ে থাকতে পারে কিনা বা স্পেসে গিয়ে তাদের মানে সফলভাবে স্পেসে একটা কমিউনিটি তৈরি করতে পারা যায় কিনা সেইটা দেখার জন্য অ্যাকচুয়ালি একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এবং সেই এক্সপেরিমেন্টটার নাম ছিল হচ্ছে বায়োস্ফিয়ার 2। এবং সেখানে কি করা হয়েছিল, সেখানে আমাদের সেম মানে পৃথিবীর মতো আর একটা নকল ছোট মানে কি একটা মরুভূমির মধ্যে, অ্যাকচুয়ালি মরুভূমির মধ্যে এনক্লোজার তৈরি করে তার মধ্যে একটা পুরো পৃথিবীতে যা যা আছে সেগুলোকেই ছোট 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 করে তৈরি করা হয়েছিল। সেটা কি জন্য তৈরি করা হয়েছিল, দেখা হয়েছিল যে যদি মানুষ প্ল্যান করে যে আমরা স্পেসে কোথাও গিয়ে, যেটা আমরা বিভিন্ন সিনেমাতে দেখতে পাই যে স্পেসের মধ্যে একটা স্পেসশিপ বানিয়ে রয়েছে এবং তার মধ্যেই সবকিছু রয়েছে, মানে পৃথিবী ধ্বংস হয়ে গেছে বা পৃথিবীতে আর থাকা যাচ্ছে না, তখন মানুষ বাইরে গিয়ে রয়েছে। তো এটা কাল্পনিক সিনেমাতে অনেক জায়গায় দেখানো হয়, তো এটা আদৌ বাস্তবে সম্ভব কিনা সেইটা দেখার জন্য, সেইটা বোঝার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়, সেটার নাম ছিল হচ্ছে বায়োস্ফিয়ার 2। সেই বায়োস্ফিয়ার 2 এক্সপেরিমেন্টটা কিন্তু মানে ওয়াজ আ ফেলিওর, কারণ ঠিক দেখা যায় যে ওই এক্সপেরিমেন্টটা করে যে পরিমাণ এনার্জি এবং যে পরিমাণ খরচ লাগবে এই ব্যাপারটা করতে, সেটাকে চালিয়ে নিয়ে যেতে সেটা কখনোই সম্ভব নয়, মানে সেটা বাস্তবে করা কখনো সম্ভব নয়, ঠিক আছে। তাও সেটা পৃথিবীর মাটিতেই করা হয়েছিল, ঠিক আছে, পৃথিবীর মাটিতেই একটা মরুভূমি অঞ্চলে করা হয়েছিল, কিন্তু সেটাই যদি আমাদের স্পেসে গিয়ে করতে হয় তাহলে সেটা আরো টাফ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই বায়োস্ফিয়ার 2 সম্বন্ধে একটা ছোট ভিডিও আমরা দেখব। এতক্ষণ যেটা বললাম তাতে যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে বলো। না স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে আমরা বায়োস্ফিয়ার 2 যে এক্সপেরিমেন্টটা, সেই বায়োস্ফিয়ার 2 এক্সপেরিমেন্টটা সম্বন্ধে দেখব, মানে Look, I look good, but I think we've had
আচ্ছা, আমি ভিডিওটা স্টার্ট করে দেবো। যদি অডিওতে কোনো সমস্যা থাকে বা দেখতে না পাও বা কিছু, তাহলে আমাকে বলবে, হ্যাঁ, সাথে সাথে। Since the dawn of humanity, we've had a complex relationship with nature. We're obviously a part of it, but often we view ourselves as separate from nature, or even working against it. Through the control of fire, the rise of agriculture, and the growth of our civilization, we've been molding the Earth's environment to suit our needs. We try to control it, we try to protect it, we depend upon it, and we try to understand it. But could we recreate it? Taking what we know about the planet and what we need to survive, could we replicate the Earth's ecosystems? Well, back in the late 1980s, a group of scientists attempted to do just that. In the middle of the Arizona desert lies a 3.14-acre research facility that was designed to mimic Earth's complex natural systems. This cool-looking giant greenhouse building is known as Biosphere 2. Okay, but where's Biosphere 1? That's a great question. It's one that we're commonly asked. So, Biosphere 1 is the Earth. This is John Adams, Deputy Director of Biosphere 2, which is currently owned and operated by the University of Arizona. Biosphere 2 was really thought up in the early 80s with this notion that there was a lot of discussions about space travel, extended stays in space, and the recognition was, how are you going to do that? In 1987, a private organization, Space Biosphere Ventures, headed by billionaire and environmentalist Ed Bass, spearheaded and designed the construction of Biosphere 2. The project hoped to demonstrate the feasibility of space colonization by recreating the Earth's ecological systems inside of an artificial habitat. Inevitably, you would have to take some of these biological processes that we're so dependent here on Earth for into space and balance what happens between them to support the existence of a certain number of people for an extended period of time. No one really had tested that on a large scale. And Space Biosphere Ventures would attempt that. They intended Biosphere 2 to be a completely closed, self-sufficient system, like the Earth's own biosphere, where plants, animals, and humans could live indefinitely. In fact, it was the largest closed system ever constructed, and one of the most ambitious and complex Earth science experiments ever conceived. And for the most part, they got it right. In September of 1991, 8 people were sealed in Biosphere 2. Known as Biospherians, they would live inside the structure for a full 2 years. All their food, water, and amenities had to be obtained from the habitats inside the biosphere. They were to have no direct contact with the outside world for the entire length of their stay. And almost right away, things started to go wrong on Biosphere 2. And one of the first things they began to notice is that oxygen began to go down and down and down. About halfway through this first 2-year mission, it got so low that they had to add oxygen in because they were concerned for the safety of the individuals inside. This was a problem. The introduction of outside air defeated the purpose of the closed system that Space Biosphere Ventures was trying to achieve. This, along with the perception that management wasn't being forthcoming with their problems, led Biosphere to be losing credibility as fast as it was losing oxygen. They were very heavily scrutinized by the media and the press, and as they say, the wheels came off the wagon at that time. Along with the oxygen loss, Biosphere 2 experienced a number of other problems, including massive plant and animal die-offs. The Biospherians had difficulty raising enough food to feed themselves and were constantly hungry. This contributed to morale problems, causing a rift in the group, splitting them into 2 factions. And these problems, along with the abrupt resignation of the project's scientific advisory board, seemed to confirm the view that the biosphere was just for show and not actual science. A second mission was attempted in March of 1994. This second crew was able to fix some of the problems the first crew had, but because of management disputes and dissension among the crew that culminated in 2 Biospherians sabotaging the closed system, the mission ended after only 6 months. Biosphere 2's managing body dissolved at this point, and with its original purpose seemingly invalidated, the fate of the project was uncertain. Geez, it seems like they failed big time. A lot of people like to say because of sort of this initial falling out and loss of credibility that it was a failure. And no experiment is a failure. And that's what this was and is. It's an experiment on a grand scale, had never been attempted before, and the engineering is absolutely amazing. But what they did learn, and probably, in my opinion, the single most important lesson, is really how little we truly understand Earth systems. Biosphere 2 was designed to contain 5 biomes or habitats: a rainforest, an ocean, a savanna, a mangrove wetland, and a fog desert, along with an agricultural area and living quarters. Although people don't live in the biosphere anymore, the ecosystems are still thriving and have been growing for over 20 years now. So we're walking through what we call the lowland of the rainforest, and
The rainforest is a pretty cool area. I mean, if you can believe it, we're standing in southern Arizona, but look where we're standing. Yeah, this is amazing. So all of this growth that you see, has taken place over the past 23 years that this system has been growing and establishing. It looks like you're running out of room. The trees are hitting the ceiling now. Oh, they are. And one of the things we periodically have to do is we have to go in and trim those upper canopy trees. Now, I think the most important thing for people to remember is that you can never recreate Earth in its entirety. It's impossible. There's just too many complex things. Really? Let's get out of here, guys. But what you have now is you have plants that have been growing for about 23 years. You have a soil column that's confined and isolated from the outside world. So underneath all of Biosphere is a big stainless steel liner. So there's no exchange or interaction with the desert soil outside. So all of this is evolving and able to grow inside of this system with very little influence from the outside. Oh yeah, it's warmer. So you can feel, almost an instant humidity change. Yeah. Oh yeah, the fogged up camera lens. So every rainforest has to have a waterfall and a pool of water, and we'll walk down and we'll see our stream. Okay, cool. So this is our ocean. We going swimming? We are. You ready to go scuba diving? The tank itself is about 1 million gallons. By the time you put in the rock and the sand and everything else, the volume of water is just under 700,000 gallons. Cool. It smells like a beach. We're on the beach. It's pretty nice here. It is. What a huge change from sweating in the rainforest and the humidity to something that's pretty cool. This feels like a nice, great, a perfect day. It's nice and cool, not too hot, on the beach. It's great. No, in order to achieve these environmental conditions, there is a suite of mechanical equipment that sits below us in a basement-like space that we call the technosphere. Biosphere itself, the footprint is a little over 3 acres, and you have almost 2 acres in this technosphere space where we have these big units here. These are our workhorses. These are air handlers, so they circulate the air as well as condition it. Up above, we can see all kinds of pipes that are running. So these are going to move water from one location to another, electrical lines, pumps, motors, but it takes all of this to recreate that which Earth is doing every day for us. In addition to controlling airflow, there's another major issue that the Biosphere designers had to consider. Biosphere 2 has a volume of 7.2 million cubic feet. As a closed system, it's designed to lose very little of the air it contains. But Biosphere 2 sits in the middle of the Arizona desert and is subject to large temperature changes from day to night. You heat the air up, it expands. It's got to go somewhere, and it's the only way it can go is to push out on the glass and eventually create enough pressure to cause an explosion. Kablooey. Or at night, as it cools enough, you could have greater external pressure than internal, and you create an implosion. Backwards kablooey. To remedy this problem, Biosphere's engineers had to help the facility breathe, so they gave it a lung. A lung? Yep, a gigantic 40,000-pound lung. So you feeling strong today? Did you have your Wheaties this morning? I didn't. Okay, all right. I had coffee. We'll see if this will work for you then. Okay. So we're in one or two of these geodesic domes. Inside of that is this large diaphragm. So this aluminum dish here weighs about 16 tons. Okay? The rubber membrane weighs about 4 tons. Wow. So combined weight is about 20 tons or approximately 40,000 pounds. Oh my God. And so what happens is the air expands inside Biosphere. It's got to go somewhere. It comes in here, path of least resistance. It pushes this up, and then at night, this weight pushes down on the air and pushes it back inside Biosphere. So by this structure going up and down, it regulates air pressure inside the facility, all while keeping the pressure relatively constant. Wow. And the reason I asked you if you had your Wheaties is, so if we grab this, we can pull down and you and I can move 40,000 pounds. Whoa! That's awesome. And all that's holding this up is differential air pressure. There's no crane, there's no hoist, there's no big winch that's moving. And so this thing will just go up and down, it just oscillates. That's amazing. Okay, that's pretty sweet. But what do they use the Biosphere for these days? Are they going to seal in another group of people?
Well, no. At least there are no plans right now. If the original Biosphere 2 missions taught us anything, it's that there's a huge blind spot in our understanding of Earth. So since the end of the original mission, the facility has been used as a gigantic Earth sciences laboratory. So we can learn about those blind spots. Yeah, most Earth science experiments are done on a very small scale in beakers and small lab setups. Not always a great model for something as massive and complex as the Earth. And the only way to test Earth systems is to use the Earth itself. But that must be pretty hard, if not impossible, to control all the variables. But biosphere is this intermediate step where you have these established biological communities, and you can come in and say, hey, I want to increase the temperature and look at how the system behaves, or I want to cause a drought, or I want to change the atmospheric concentration, whether it's CO2 or some other gas, and look at collectively how this whole system responds. And there's no other place in the world at this scale that you can do those types of experiments. Some of the earliest research at Biosphere focused on manipulating CO2 levels in the atmosphere. To model projected CO2 levels in our own atmosphere and see what happens. So we've heard about carbon dioxide going up in the atmosphere, and we hear a lot of the debates centering around how that's going to change the temperature of the Earth. But one thing we know for sure is that as you increase atmospheric CO2, it's a gas that's soluble in water, and what ends up happening as it diffuses into the water, it begins to lower the pH. This is called ocean acidification. It was theorized for a long time, but was first demonstrated on a large scale by researchers from Columbia University at Biosphere 2. They were the first institution, the first research institution to really manage biosphere and sort of kick the tires and see what it could be used ecologically. Increasing the acidity of the ocean environment in Biosphere 2 had detrimental effects on the growth of its coral reef. And this doesn't bode well for the Earth's oceans if this happens to them, since coral reefs provide a habitat for a quarter of all marine species on the planet. At this moment, the University of Arizona is getting set to conduct the world's largest Earth sciences experiment at Biosphere 2. The world's largest? The world's largest. It's called the Landscape Evolution Observatory, and its main purpose is to study how water flows through soil. They built 3 artificial sloping landscapes housed in a 5,000 square meter facility. It's pretty big. That's a very wide water slide. It is, and this is the top view, and a lot of people say that, is this the water slide or the ski slope inside Biosphere? But all kidding aside, this is the world's largest earth science experiment, and it took many different disciplines coming together to ultimately come up with questions and what you see here, the design of this. We think of water as something that we understand very well, but a lot of the hydrologists will tell you that the principles that we use to describe its behavior, especially as it moves below the surface, they were all developed in the 19th and 20th century, and we're still using them today. Because of our limited knowledge of how water moves through a terrain, it's very unpredictable. We hear about it all the time. There's either too little water, for example, in Southern California, or there's too much water, like Texas is getting. There's never this happy medium. And so water is one of those resources that is going to be most significantly impacted by a change in our climate. But understanding its behavior is critical for us understanding, as it rains in the mountains, how much is going to end up downstream for societal needs. Layer by layer, they'll build a replica landscape by first laying bare soil and then slowly adding plant life, so they can see how the flow of water through soil changes as you change the landscape. The other really cool thing, and maybe it's not cool when I mention it to you right now, but we're standing underneath a structure that weighs 2 million pounds. Okay? Let's get out of here. Yeah. So, but it's on these columns right here. Each one of them has a scale, and they tell you exactly what the weight of the structure is. And as you add water, you can see that weight go up. And as water leaves the system, you can see that weight go down. And what we can do is it allows us to mass balance the system. Where is every droplet of water going? And the hope will be is this will give us a better idea of the behavior so that we can make more informed decisions. Biosphere's original purpose was to model what it would take to keep people alive in space for an extended period of time. Are they ever going to get back to that kind of research? Matt, I'm glad you asked. The University of Arizona is doing just that. How can we take what we learned in Biosphere and potentially create bioregenerative life support systems? Biosphere was extremely ambitious, and they tried to put in as much diversity and all of those natural systems that you find outside. Well, they quickly learned that it was very difficult to balance all of that. So the next generation, if you want to say, was to go with really a hydroponic setup. What you've got here now is a system that's growing and recycling nutrients, carbon, oxygen in a way that, in theory, could potentially support a person for 1 year. This is how much would be needed for one person? Yes. You'd start out with the appropriate amount of water, and then it would just recycle that water. It would eventually be able to recycle, there are components to recycle your waste, and to produce enough oxygen as well as caloric intake. This is just a model, but the idea is that eventually a lunar greenhouse like this would be sufficient to provide all the food, water, and oxygen for one astronaut on a daily basis. So we really now have a unique opportunity to leverage this
one-of-a-kind, world's largest earth science laboratory in ways that no one could have even envisioned early on. We only have Earth, and we're dependent on the systems and the processes. And so figuring out a way in which we're able to continue to have those resources and exist in a way that's favorable for us is crucial. So what do you guys think? The Earth is a giant mystery. Will we ever unlock all of its secrets through experiments like Biosphere 2, or will it be forever out of our reach? Let us know in the comments. And we'll reach down there with our eyes and read those comments. If you like our show and you'd like to help it continue, you can go over to Patreon. আচ্ছা, সবাই আশা করি শুনলি, হয়তো কারো একটু বুঝতে হয়তো কারো একটু অসুবিধা হতে পারে, বাট আশা করি ওভারঅল ব্যাপারটা মাথায় এসেছে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো বায়োস্ফিয়ার 2 এক্সপেরিমেন্টটা সেভাবে সাকসেসফুল হয়নি, কিন্তু এখন ওটাতে আরো অন্যরকম এক্সপেরিমেন্ট করা হচ্ছে, ঠিক আছে? তো মানে বোঝা গেল মোটামুটি বায়োস্ফিয়ার 2 কি মানে কি দেখলি, ভিডিওটা দেখে কি বোঝা গেল মোটামুটি কি বলছিলাম যেটা? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসটা এখানেই আমরা শেষ করছি।